বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের ব্যাখ্যা ও বিশ্লেষণধর্মী ক্লাসে আপনাকে স্বাগত। সাথে আছে আমি তৈয়ব রহমান, শিক্ষার্থী, খুলনা ইউনিভার্সিটি। নিয়মিত বাংলার বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আমাদের নিয়মিত আলোচনা পেতে ফেসবুক এবং ইউটিউবে বাংলা আবার ভাষা নাকি চ্যানেলের সাথে থাকতে পারেন। আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ব্যঞ্জন ধ্বনি সপ্তম পরিচ্ছেদ। চলুন শুরু করা যাক। আমরা ব্যঞ্জন ধ্বনি অনেক বড় একটা চ্যাপ্টার। আমরা সর্বোচ্চ চেষ্টা করব কম সময়ের ভিতরে, অর্থাৎ একটা পাঠেই আমরা শেষ করে দেওয়ার জন্য। এখানে ব্যঞ্জন ধ্বনি অনেকগুলো পেজ রয়েছে। আমরা এই পর্যন্ত রয়েছে ব্যঞ্জন ধ্বনি। আমরা চেষ্টা করব ব্যঞ্জন ধ্বনিটা একটা ছকে, এখানে যে ছকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই ছকেই আমরা পুরো ব্যঞ্জন ধ্বনিটা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, ব্যঞ্জন ধ্বনিটাকে আমরা একটু আলোচনা করি। ব্যঞ্জন ধ্বনি নিশ্চয় আপনাদের মনে আছে ব্যঞ্জন ধ্বনিটা কি। ব্যঞ্জন ধ্বনি কয়টা? আমরা ধ্বনি পড়েছি। ধ্বনি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে একটা হচ্ছে স্বরধ্বনি, একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি ছিল কয়টা? স্বরধ্বনি কিন্তু 7টা। আর ব্যঞ্জন ধ্বনি ছিল কয়টা? 30টা। এই 30টা ব্যঞ্জন ধ্বনিকে, এই 30টা ধ্বনি নিয়েই হচ্ছে আজকের আমাদের আলোচনা। তো উচ্চারণ বিবেচনায় আমাদের এই যে ব্যঞ্জন ধ্বনিকে, উচ্চারণ বিবেচনা আমাদের এই যে 30টা ব্যঞ্জন ধ্বনি ছিল, এই ব্যঞ্জন ধ্বনিকে আমরা মোট 4 ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে ভাগ করতে পারি? 4 ভাগে ভাগ করা যায়। তার ভিতরে একটা হচ্ছে উচ্চারণ স্থান, 2 হচ্ছে উচ্চারণ প্রকৃতি, 3 হচ্ছে ধ্বনির কম্পন, 4 হচ্ছে ধ্বনির বায়ু প্রবাহ। এই চারটা, আমরা এই চারটাকে, অর্থাৎ স্থান, প্রকৃতি, কম্পন আর বায়ু, এই চারটাকে আমরা সহজভাবে একটু মনে রাখার চেষ্টা করব। সেটা হচ্ছে, আমরা যদি একটু সূত্র আকারে মনে রাখি, স্থাপক বায়ু। জি, এইটা যদি আমরা মনে রাখি, এটা কিন্তু আমার বানানো। স্থাপক বায়ু, দেখেন, স্থাতে হচ্ছে স্থান বোঝায়, পতে হচ্ছে প্রকৃতি বোঝায়, কতে হচ্ছে কম্পন বোঝায়, আর বায়ুতে হচ্ছে বায়ু প্রবাহ বোঝায়। তার মানে আমরা ব্যঞ্জন ধ্বনিকে যখন উচ্চারণ বিবেচনায় 4টা ভাগে ভাগ করছি, একটা হচ্ছে স্থান, প্রকৃতি, কম্পন আর হচ্ছে বায়ু। এইটা আপনারা একটু মনে রাখতে হবে, স্থাপক বায়ু সিরিয়াল ওয়াইজ মনে রাখতে হবে। এবার চলুন শুরু করা যাক মূল আলোচনায়। আমরা যে এখানে 4টা বিষয়, এই 4টা স্থাপক বায়ুর, এই স্থান, প্রকৃতি, কম্পন আর বায়ু প্রবাহ, আমরা সুন্দর একটা চার্ট নিয়েছি, এই চার্ট অঙ্কন করেছি। এই চার্টে আমরা এই টোটালটায় আলোচনা করব ইনশাআল্লাহ। এই চার্টের ভিতরেই আমার এই স্থাপক বায়ুর 4টা বিষয়ে আলোচনা করা হয়েছে। তো প্রথমে হচ্ছে আমরা হচ্ছে স্থানটা দেখব। স্থানের বিবেচনা কোথায়? স্থানটা হচ্ছে কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। এখান থেকে, আচ্ছা, কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, এটা হচ্ছে স্থান। তার আগে আমরা হচ্ছে ক বর্গ, আমরা একটু বর্গ নিয়ে আলোচনা করি। নিশ্চয় আপনারা বর্গ সম্পর্কে জানেন, তবুও আমি একটু আলোচনা করি। বর্গ কয়টা? বর্গ হচ্ছে 5টা বর্গ রয়েছে। কি কি? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ক, চ, ট, ত, প। এই প্রত্যেকটা বর্গে কিন্তু বর্ণ সংখ্যা আবার কয়টা? 5টা করে বর্ণ রয়েছে। তার মানে এই বর্গ কিন্তু আজকের এই মূল বিষয়ের আলোচ্য বিষয়, কিন্তু বর্গ অবশ্যই লাগবে। আমরা যে কোনো কিছু বের করতে গেলে আমাদের কিন্তু বর্গ অবশ্যই লাগবে। কখন লাগবে? তার আগে আমরা একটু বর্গ নিয়ে আলোচনা করে ফেলেছি যে বর্গ কয়টা? 5টা। আর প্রত্যেকটা বর্গে বর্ণ সংখ্যা আবার 5টা, তার মানে 5 5 25টা। একটু খেয়াল রাখবেন। তাহলে 5টা বর্গের বর্ণ সংখ্যা কয়টা? 25টা। এবার আসুন আমরা হচ্ছে স্থান নিয়ে, প্রথমটা স্থান, স্থান নিয়ে আলোচনা করি। স্থান হচ্ছে আমাদের উচ্চারণ স্থান, অর্থাৎ এই 25টা বর্গের উচ্চারণ স্থান, অর্থাৎ মোট 30টা ব্যঞ্জন ধ্বনির, 30টা ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান সম্পর্কে আমরা একটু জানব। কণ্ঠ, যেটা হচ্ছে কণ্ঠ থেকে উচ্চারিত হয়, কণ্ঠ থেকে উচ্চারিত হয় কয়টা বর্ণ? সেটা হচ্ছে 5টা বর্ণ, ক, খ, গ, ঘ আর উ। এই 5টা বর্ণ, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ওষ্ঠ পর্যন্ত যে কয়টা রয়েছে, এই কয়টা হচ্ছে সবগুলো কি বর্ণ? তাহলে স্থান, অর্থাৎ উচ্চারণের স্থান বিবেচনায় এই কয়টা সিরিয়াল, অর্থাৎ এইখান থেকে এই পর্যন্ত তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই 25টা বর্ণ হচ্ছে আমাদের কি বর্ণ? স্থান। উচ্চারণ স্থান অনুযায়ী আমাদেরকে এগুলো হচ্ছে উচ্চারণ হবে, ব্যঞ্জনধ্বনি উচ্চারণ হবে। এখন কণ্ঠ হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ। তালব্যকে আমরা জানি তালু, তালব্য মনে হচ্ছে তালু, অর্থাৎ আমাদের মুখের উপরের অংশটাকে তালু বলা হয়। তো তালব্য হচ্ছে তালু। এই তালুর অংশ হচ্ছে চ বর্গে 5টা বর্ণ, সেটা হচ্ছে চ, ছ,
বর্গীয় জ, ঝ আর ইয়। অন্তঃস্থ জ কিন্তু তালব্য বর্ণ নয়। আচ্ছা, এবার হচ্ছে মূর্ধন্য। মূর্ধন্য জিনিসটা কি এটা একটু আমাদের জানার চেষ্টা করি। আমাদের জিভটা আমাদের জিভটা হচ্ছে সোজা থাকে, কিন্তু মূর্ধা মানে হচ্ছে এরকম বাঁকানো, এরকম বাঁকানো, অর্থাৎ বড়শির মতো বাঁকানো থাকবে। অর্থাৎ আমাদের জিভটা সোজা আছে, আমাদের জিভটা যদি এরকম বাঁকিয়ে থাকে, বাঁকানো অবস্থায় থাকে, তখন আমরা সেটাকে বলি মূর্ধা বলি। তাহলে মূর্ধা অর্থাৎ আপনারা একটু ট বর্গ উচ্চারণ করার চেষ্টা করুন। ট, দেখেন তো ট যখন আমরা উচ্চারণ করি তখন স্বাভাবিকভাবে আমাদের জিভটা উপরে তালুতে বাঁকাভাবে লাগতেছে না, এভাবে বাঁকা বেঁকে যাচ্ছে না, সোজা জিভটা এভাবে বেঁকে যাচ্ছে না। জি, ট, ঠ, দেখছেন আমাদের জিভটা বাঁকা অবস্থায় যাচ্ছে, এটাকে বলা হয় হচ্ছে মূর্ধন্য। তাহলে মূর্ধন্য বর্ণ কয়টা? সেটা হচ্ছে এই যে ট, ঠ, ড, ঢ আর মূর্ধন্য। আর দন্ত যে কয়টা বর্গ রয়েছে, দন্তবর্ণ কয়টা? 5টা। সেটা হচ্ছে ত, থ, দ, ধ, দন্তন্য। অর্থাৎ দন্ত অর্থাৎ জিহ্বাটা আমাদের কার সাথে লাগবে? দন্তর সাথে, অর্থাৎ দাঁতের সাথে লাগবে, সেটা হচ্ছে দন্ত। আর ওষ্ঠ, ওষ্ঠটা কি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। অর্থাৎ যে বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের ঠোঁটের স্পর্শ ছাড়া উচ্চারণ হয় না, যেমন প, দেখেন তো দুইটা ঠোঁটে আমাদের স্পর্শ করছে, তাহলে ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। প, ফ, ব, ভ আর ম। তাহলে এই কয়টাকে বলা হচ্ছে স্থান, অর্থাৎ উচ্চারণ স্থান অনুযায়ী এই কয়টা বর্ণ বা ব্যঞ্জনধ্বনি উচ্চারিত হয়। এই 25টা বর্ণকে বলা হয় স্পৃষ্ট বর্ণ। স্পৃষ্ট বর্ণ অথবা স্পৃষ্ট বর্ণ অথবা স্পর্শ বর্ণ। তাহলে এই স্পর্শ বর্ণ কয়টা? স্পৃষ্ট বা স্পর্শ বর্ণ কয়টা? বর্ণ কিন্তু 25টা। কিন্তু যদি বলা হয় স্পৃষ্ট ধ্বনি কয়টা? স্পৃষ্ট ধ্বনি কিন্তু 20টা। স্পৃষ্ট ধ্বনি কয়টা? 20টা। সেগুলো কি কি? ক, খ, গ, ঘ। এখান থেকে অর্থাৎ প্রত্যেকটা বর্গের, অর্থাৎ 5টা বর্গের প্রথম 4টা বর্ণ ক, খ, গ, ঘ, চ, ছ বর্গীয় জ, ঝ, ট, ঠ, ড, ঢ, ত, থ, দ, ধ, প, ফ, ব, ভ। এই যে 20টা বর্গ, অর্থাৎ এই নাসিক্য বর্ণ বাদ দিয়ে, এই শেষের 5 নাম্বারটা বাদ দিয়ে আর যে 20টা আছে, যে 20টা আছে, সেগুলো হচ্ছে আমার স্পৃষ্ট ধ্বনি বা স্পর্শ ধ্বনি। এবার আসুন, বায়ুর পরে আমার যে স্থানটা, আমরা স্থান নিয়ে আলোচনা করেছি। এখন আমরা আলোচনা করব হচ্ছে প্রকৃতি নিয়ে। দেখুন প্রকৃতি কি, এইখান থেকে এই পর্যন্ত যে কয়টা লিস্ট রয়েছে এই কয়টাকে বলা হচ্ছে প্রকৃতি। তাহলে স্থানের অংশ আমরা পেয়েছি কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। দেখুন আপনাকে কিন্তু এইগুলা বের করতে গেলে অবশ্যই আপনাকে এই সিরিয়াল সিকোয়েন্সটা আগে মনে রাখতে হবে। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। আপনারা বারবার পড়ে এগুলো একটু মুখস্থ করে ফেলান। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ। কণ্ঠ, তালব্য, কারণ আপনাকে একটা কোশ্চেন দিয়ে দেবে যে ঠ এটা কোন বর্গের অন্তর্ভুক্ত, ঠ কোন বর্গের অন্তর্ভুক্ত। আপনি বলবেন কি এটা হচ্ছে ট বর্গের অন্তর্ভুক্ত, এবং এটার উচ্চারণ স্থানটা কোথায়? ঠর উচ্চারণ স্থানটা হচ্ছে মূর্ধন্য। তাহলে ঠ এর উচ্চারণ স্থানটা কি? মূর্ধন্য। সুতরাং আপনাকে অবশ্যই এইগুলোর নাম কিন্তু অবশ্যই জানতে হবে। কণ্ঠ, তালব্য, মূর্ধন্য, দন্ত, ওষ্ঠ বারবার অন্তত 5বার পড়লে আপনার এটা মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার আমরা একটু দ্বিতীয় নাম্বার প্রকৃতি নিয়ে আলোচনা করি। প্রকৃতি কয়েকটা রয়েছে, তার ভিতরে একটা হচ্ছে নাসিক্য। নাসিক্য হচ্ছে প্রকৃতির অন্তর্ভুক্ত, অর্থাৎ নাসিক্য কিন্তু স্পর্শ বর্ণের ভিতরে পড়ে, কিন্তু নাসিক্য এর বাইরেও নাসিক্য হচ্ছে আমার প্রকৃতির একটা অন্তর্ভুক্ত। তাহলে দুঃখিত, নাসিক্য বর্ণ কি কি রয়েছে? নাসিক্য বর্ণ খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। নাসিক্য বর্ণ কয়টা? নাসিক্য বর্ণ কি এই 5টা? না, নাসিক্য বর্ণ হচ্ছে, নাসিক্য বর্ণ কিন্তু 7টা, আর নাসিক্য ধ্বনি কিন্তু 3টা। কি কি? নাসিক্য বর্ণ হচ্ছে এটা হচ্ছে ও, অনুস্বর আর চন্দ্রবিন্দু, এই 3, 4, 5, 6, 7, এই 7টা হচ্ছে নাসিক্য বর্ণ। কিন্তু নাসিক্য ধ্বনি কোনটা? নাসিক্য ধ্বনি হচ্ছে এই ও, দন্তন্য আর ম। এই 3টা হচ্ছে ধ্বনি, কিন্তু বর্ণ কিন্তু 7টা। আমরা বর্ণ আর ধ্বনির পার্থক্য কিন্তু জেনে এসেছি অলরেডি আমাদের বিগত ক্লাস থেকে। সুতরাং বর্ণ হচ্ছে এই 7টা, 3, 4, 5, 6, 7, এই 7টা, কিন্তু ধ্বনি কিন্তু 3টা। কি কি? এটা হচ্ছে ও, এটা হচ্ছে দন্ত ন, এটা হচ্ছে ম। এই 3টা হচ্ছে ধ্বনি। তাহলে নাসিক্যগুলো আমরা চিনতে পেরেছি। নাসিক্য এটা হচ্ছে প্রকৃতির ভিতরে পড়ে।
আর কি পড়ে? আর হচ্ছে এই কয়টা অংশ, অর্থাৎ অন্তঃস্থ, পার্শ্বিক, উষ্ম, কম্পনজাত, তাড়নজাত, ঘৃষ্ট, পরশ্রী বর্ণ আর হচ্ছে বিসর্গ। আচ্ছা, অন্তঃস্থ কি? অন্তঃস্থ সেটা হচ্ছে অন্তঃস্থ জ, অন্তঃস্থ র, ল আর হচ্ছে ব। এই বটা হচ্ছে যেটা হচ্ছে বোঝা যায় না, এই বটাকে বলা হয় অন্তঃস্থ ব, আর এই যে বটাকে বলা হয় এটা হচ্ছে বর্গীয় ব। তাহলে অন্তঃস্থ ব আর বর্গীয় বর ভিতরে পার্থক্য কি সেটা আমাদেরকে একটু জানতে হবে। দেখুন এখানে রয়েছে ব, আর এখানে এখানে রয়েছে এটা হচ্ছে অন্তঃস্থ ব, আর এই বর্গীয় বর ভিতরে একটু পার্থক্য আপনাদেরকে বুঝিয়ে দিই। তাহলে অন্তঃস্থ বর সংখ্যা কয়টা? অন্তঃস্থ বর্ণ কয়টা? অন্তঃস্থ বর্ণ কিন্তু চারটা। অন্তঃস্থ বর্ণ কয়টা? চারটা। গুড। তাহলে এখন আমরা একটু পার্থক্য জানার চেষ্টা করব। সেটা হলো একটু দেখুন, আমরা বর্গীয় ব আর হচ্ছে অন্তঃস্থ ব এর পার্থক্য কি? বর্গীয় ব আমরা একটা শব্দ লিখলাম, যেমন হচ্ছে লিখলাম ডিব্বা, আর অন্তঃস্থ ব লিখলাম হচ্ছে স্বর্গ। দেখুন আমরা এই যে ডিব্বাটা লিখলাম, আমরা একটু ডিব্বাকে ভাঙি, ডিব যোগ ব যোগ ব যোগ আ, ডিব্বা। স্বর্গকে ভাঙলে কি হয়? স গো। আচ্ছা, খেয়াল করুন এখানে যে ডিব্বাটা রয়েছে, ডিব্বা, দেখুন এখানে এই ব, ডিব বা, এই বটা কি উচ্চারণ হচ্ছে? আমার এটা হচ্ছে মূল ব, এটা হচ্ছে মূল ব, কিন্তু যে বটা উচ্চারণ হয়, অর্থাৎ যুক্ত অবস্থায় যে বটা উচ্চারণ হয় সেটা হচ্ছে বর্গীয় ব। আর যে বটা যুক্ত থাকে কিন্তু উচ্চারণ হয় না, এই স্বর্গর এই বটা কি উচ্চারণ হচ্ছে? এই স্বর্গের এই বটা কিন্তু উচ্চারণ হচ্ছে না। সুতরাং যেটা উচ্চারণ হয় না সেটাকে বলা হয় অন্তঃস্থ ব, আর যে বটা উচ্চারণ হয় সেটাকে বলা হচ্ছে বর্গীয় ব। আশা করি আপনার বেসিক জিনিসটা বুঝতে পেরেছেন। তাহলে বর্গীয়, এটা হচ্ছে বর্গীয় ব আর এটা হচ্ছে অন্তঃস্থ ব। তাহলে অন্তঃস্থ বর্ণ কয়টা? অন্তঃস্থ বর্ণ হচ্ছে চারটা, অন্তঃস্থ জ, অন্তঃস্থ র, ল আর হচ্ছে অন্তঃস্থ ব। এবার হচ্ছে পার্শ্বিক বর্ণ, একটাই হচ্ছে পার্শ্বিক বর্ণ, সেটা হচ্ছে ল। এই লটাকে কি বলা হয়? এই লটাকে বলা হচ্ছে পার্শ্বিক বর্ণ। তাহলে পার্শ্বিক বর্ণ কয়টা? পার্শ্বিক বর্ণ হচ্ছে একটা। এবার উষ্ম বর্ণ, অর্থাৎ উষ্ম বর্ণ হচ্ছে চারটা। উষ্ম বর্ণ কয়টা? উষ্ম বর্ণ হচ্ছে উষ্ম বর্ণ কয়টা? চারটা। উষ্ম বর্ণ কয়টা? উষ্ম বর্ণ হচ্ছে চারটা। কিন্তু যদি বলা হয় উষ্ম ধ্বনি কয়টা? উষ্ম ধ্বনি কয়টা? উষ্ম ধ্বনি হচ্ছে তিনটা। কি কি? একটা হচ্ছে তালব্য শ, একটা হচ্ছে দন্ত স, আর একটা হলো হ। সুতরাং উষ্ম বর্ণ কিন্তু চারটা, এই তালব্য স, দন্ত স, মূর্ধন্য স আর হ। কিন্তু ধ্বনি হচ্ছে তিনটা, কারণ তালব্য স আর মূর্ধন্য স একই ধ্বনি। সুতরাং আমরা এই ক্ষেত্রে এই তালব্য স এবং মূর্ধন্য স থেকে একটা ধ্বনি নিয়েছি, সেটা হচ্ছে তালব্য স বর্ণটাকে নিয়েছি। আশা করি বুঝতে পারছেন। এবার কম্পনজাত বর্ণ হচ্ছে একটা, সেটা হচ্ছে র। কম্পনজাত বর্ণ কয়টা? একটা, র। তাড়নজাত বর্ণ কয়টা? তাড়নজাত বর্ণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে ডয় শূন্য র, আরটা হচ্ছে ধয় শূন্য র। ধয় শূন্য র। সুতরাং এই দুইটা হচ্ছে তাড়নজাত বর্ণ। তাহলে তাড়নজাত বর্ণ কয়টা? দুইটা। কম্পনজাত বর্ণ কয়টা? একটা। ঘৃষ্ট বর্ণ কয়টা? ঘৃষ্ট বর্ণ হচ্ছে চারটা, একটা হচ্ছে চ, ছ, বর্গীয় জ আর হচ্ছে ঝ। এই চারটাকে বলা হচ্ছে তাড়নজাত বর্ণ। এবার আসুন ঘৃষ্ট বর্ণ কয়টা? সরি, ঘৃষ্ট বর্ণ হচ্ছে চারটা। পরশ্রী বর্ণ কয়টা? অর্থাৎ পরের উপরে যেগুলো নির্ভর করে থাকে, পরশ্রী অর্থাৎ পরের উপর যেগুলো নির্ভর করে থাকে। একটা হচ্ছে অনুস্বর, বিসর্গ আর চন্দ্রবিন্দু, এই তিনটা হচ্ছে পরশ্রী বর্ণ। আর বিসর্গ হচ্ছে বিসর্গ একটাই, সেটা তো বিসর্গ নামই রয়েছে। সুতরাং এই কয়টা, সেগুলোকে বলা হচ্ছে প্রকৃতি, অর্থাৎ উচ্চারণের প্রকৃতি অনুযায়ী। এক একটা উচ্চারণ প্রকৃতি কিন্তু আলাদা। সুতরাং এগুলাকে বলা হচ্ছে উচ্চারণ প্রকৃতি অনুযায়ী তার নাম আলাদা হয়েছে। এখন আমরা অলরেডি স্থান এবং প্রকৃতি সম্পর্কে জেনেছি। এখন আমরা জানব কম্পনটা কি। ধ্বনির কম্পন অনুযায়ী যে ব্যঞ্জন ধ্বনি উচ্চারণ হয় সেটার নিয়ম এখন আমরা একটু জানার চেষ্টা করি। দেখুন কম্পনটা হচ্ছে অঘোষ আর ঘোষ। কম্পন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কম্পন কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে অঘোষ আর একটা হচ্ছে ঘোষ। অঘোষটা কি আর ঘোষটা কি এইটা আমাদের একটু জানতে হবে। এটা না জানলে কিন্তু আমাদের একটু কষ্ট হয়ে যাবে। দেখুন ঘোষ হচ্ছে, অঘোষ হচ্ছে সেটাই যেটা হচ্ছে আমাদের আমাদের বায়ুটা, আমরা যখন ধ্বনি উচ্চারণ করি এবং কম্পনটা কম হয়,
অর্থাৎ ধ্বনি উচ্চারণ করার সময় যদি কম্পনটা কি হয়, কম হয়, সেটা হচ্ছে অঘোষ। আর ধ্বনি উচ্চারণের সময় যদি কম্পনটা বেশি হয় তাহলে সেটাকে বলা হচ্ছে ঘোষ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে অঘোষটা কি? অঘোষটা হচ্ছে কম্পনটা যদি বেশি হয়, আমরা যখন কোনো ধ্বনি উচ্চারণ করি, উচ্চারণের সময় যদি ধ্বনিদ্বারের কম্পনটা কম হয়, কম হওয়া মানে হচ্ছে অঘোষ, আর কম্পনটা যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে ঘোষ। এখন কোনটা কোন আমরা যে ধ্বনিগুলো উচ্চারণ করব, কখন কখন সেটা অঘোষ হবে, অর্থাৎ কম কম্পন করবে আর বেশি কম্পন করবে কোনগুলো, সেগুলো একটু জানার চেষ্টা করি। দেখুন, ঘোষ হচ্ছে আমাদের মোট বর্ণ হচ্ছে কয়টা ছিল? চারটা, হচ্ছে ক খ গ ঘ, এই চারটা হচ্ছে আমাদের মূল ঘোষ অঘোষ। তা বলছে যে 1 এবং 2 নাম্বারটা দেখুন, ক খ চ ছ ট ছ ত থ প ফ, এইগুলাকে বলা হচ্ছে অঘোষ। অর্থাৎ প্রথমটা হচ্ছে অঘোষ আর শেষের তিনটা হচ্ছে ঘোষ। আশা করি বুঝতে পারছেন। প্রথম দুইটা অর্থাৎ 1 আর 2, আমরা যদি বলি এটা সিকোয়েন্সে 1 2 3 4 5, সুতরাং 1 আর 2 নাম্বার হচ্ছে অঘোষ, আর 3 4 5 হচ্ছে ঘোষ বর্ণ। মনে রাখার জন্য সহজ একটা টেকনিক। এখন অঘোষ বর্ণ হচ্ছে 13টা। অঘোষ ধ্বনি কয়টা? অঘোষ ধ্বনি হচ্ছে 13টা। কি কি? ক খ চ ছ ট ঠ ত থ প ফ, তালব্য শ দন্তস্ব আর হ, এই 13টাকে বলা হচ্ছে অঘোষ বর্ণ, অঘোষ। আশা করি বুঝতে পারছেন। তাহলে অর্থাৎ প্রথম দুইটা, অর্থাৎ এইখান থেকে এই দাগ পর্যন্ত এই উষ্ম বর্ণের তিনটা তালব্য শ দন্তস্ব আর হ, এটাকে বলা হচ্ছে অঘোষ, অঘোষ ধ্বনি। তাহলে অঘোষ ধ্বনি আমরা 13টা পেয়েছি। এখন আমরা আসবো ঘোষ ধ্বনি, অর্থাৎ যে বর্ণগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণ করতে আমাদের কম্পনটা বেশি হয়ে থাকে সেটাকে বলা হচ্ছে ঘোষ। ঘোষ ধ্বনি কয়টা? ঘোষ ধ্বনি হচ্ছে মোট 17টা। কি কি? তাহলে ঘোষ ধ্বনি কোনগুলো আগে সেটা বলার চেষ্টা করুন। ঘোষ ধ্বনি হচ্ছে পরের তিনটা, অর্থাৎ মোট বর্গ কয়টা? 5টা। 5টা বর্গের প্রথম দুইটা হচ্ছে ঘোষ অঘোষ। প্রথম দুইটা কি? অঘোষ, 1 আর 2 হচ্ছে অঘোষ, আর পরের তিনটা হচ্ছে ঘোষ। সেই পরের তিনটা কি কি? অর্থাৎ গ ঘ ঙ, বর্গীয় জ ঝ, ড ডয় শূন্য র, ঢ ঢয় শূন্য র, দ ধ দন্ত ন, ব র ভ ম আর হচ্ছে ল। এই 17টা হচ্ছে আমাদের ঘোষ ধ্বনি। আর ইয় আর মূর্ধন্য ন, এইটা কিন্তু ঘোষ নয়। এটা কি নয়? এটা হচ্ছে ঘোষ নয়। আর ঘোষ কোনটা নয়? এই দন্ত অন্তঃস্থ জ ঘোষ নয়। আর আর সবগুলো হচ্ছে ঘোষ। অর্থাৎ দেখুন, অন্তঃস্থ জ আর ইয় মূর্ধন্য এগুলো কিন্তু ঘোষ বর্ণ নয়। এগুলো হচ্ছে অন্য, আমরা আমরা বায়ুতে যখন যাব তখন এটার বর্ণ আমরা বের করবো ইনশাল্লাহ। তাহলে আমরা ঘোষ 17টা পেয়ে গেছি। তাহলে অঘোষ হচ্ছে প্রথম দুইটা আর ঘোষ হচ্ছে পরের তিনটা। এবার আসুন, আমাদের কম্পন শেষ। এবার আসুন সর্বশেষ হচ্ছে বায়ু। বায়ু প্রবাহ, অর্থাৎ বায়ুটা হচ্ছে একটা হচ্ছে অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ আর মহাপ্রাণ। এই বায়ু জিনিসটা কি? অল্প প্রাণ আর মহাপ্রাণটা হচ্ছে যখন আমরা বায়ু প্রবাহ অপেক্ষাকৃত কম থাকে, অর্থাৎ অপেক্ষাকৃত যখন কম থাকে, যখন আমরা ধ্বনি উচ্চারণ করি তখন যখন বায়ুটা কম বের হয় সেটা হচ্ছে অল্প প্রাণ বলি, আর যখন বেশি পরিমাণ বায়ু বের হয় তখন আমরা সেটাকে মহাপ্রাণ বলি। তাহলে এটা হচ্ছে কম হলে সেটা, বায়ু যখন কম বের হয় তখন সেটা অল্প প্রাণ, আর বায়ু যখন বেশি বের হয় তাকে বলা হয় হচ্ছে মহাপ্রাণ। আচ্ছা, এখন বায়ু বলতে এই চারটা বোঝায়। এই নাসিক্য কিন্তু বায়ুর ভিতরে অন্তর্ভুক্ত নয়। বায়ু কিন্তু, এই নাসিক্য কিন্তু প্রকৃতির অন্তর্ভুক্ত। আচ্ছা, এখন অল্প প্রাণ। এখন আমাদের বর্গ কয়টা ছিল? বর্গ কিন্তু 5টা ছিল। অর্থাৎ প্রত্যেকটা বর্গের বর্ণ সংখ্যা কয়টা ছিল? 5টা। তার মানে ক খ গ ঘ ও, অর্থাৎ এটা হচ্ছে 1 2 3 4 5। এই 5টার ভিতরে দেখুন, আমার বলছে যে অল্প প্রাণ হচ্ছে 1 নাম্বারটা আর 3 নাম্বারটা, এটা হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 এটা হচ্ছে মহাপ্রাণ। তার মানে 1 আর 3 এটাকে কি বলা, এটাকে কি বলবো আমরা? অল্প প্রাণ। 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, আর 2 আর 4 এটা হচ্ছে মহাপ্রাণ। দেখুন কিভাবে মনে রাখবেন। তাহলে অল্প প্রাণ কয়টা? অল্প প্রাণ হচ্ছে 13টা। দেখুন, অঘোষেও অল্প প্রাণ আছে, ঘোষের ভিতরেও কি আছে? অল্প প্রাণ আছে। অর্থাৎ
আমার বায়ু ধ্বনি উচ্চারণ করার সময় বায়ু যদি আমার কম বের হয় তখন সেটাকে বলা হয় অল্প প্রাণ। আমরা জেনে এসেছি যে অল্প প্রাণ কোনটা কোনটা, অঘোষের অল্প প্রাণ অর্থাৎ বিজোড় সংখ্যা অর্থাৎ প্রথমটা আর 3 নাম্বারটা, ক, গ, চ, বর্গীয় জ, ত, দ, ডয় শূন্য র, ত, দ, প, ব, র, এই কটাকে কি বলা হচ্ছে? এবং তালব্যস্য দন্তস্ব। দেখুন এটা হচ্ছে অল্প প্রাণের ভিতরে পড়ছে। অল্প প্রাণের ভিতরে উষ্ণ বর্ণের 2টা বর্ণ পড়ছে, সেটা হচ্ছে অল্প প্রাণ। তাহলে অল্প প্রাণ মোট কয়টা পাচ্ছি আমরা? 3টা পাচ্ছি, 1 আর 3। তাহলে এইখান থেকে 1 3 পর্যন্ত এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা, এবার সর্বশেষ খেয়াল রাখুন, এখন আমরা যে মহাপ্রাণটা দেখব। মহাপ্রাণ কোনটা? মহাপ্রাণ হচ্ছে 2 আর 4, জোড় সংখ্যা হচ্ছে মহাপ্রাণ। তাহলে মহাপ্রাণ কোনগুলো হবে? মহাপ্রাণ হবে হচ্ছে খ, গ, ছ, ঝ, ঠ, দ, ঢ, এবং ঠয় ডয় শূন্য র, যেটা থ, ধ, ফ, ভ, এই কয়টা, এবং আর হচ্ছে হ। এই 12টা হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে বুঝতে পারছেন যে অল্প প্রাণ মহাপ্রাণ কোনটা, অর্থাৎ বর্গের। এখন আপনাকে কোশ্চেন কিভাবে আসবে সেটা একটু জানানোর চেষ্টা করি। যদি এরকম কোশ্চেন আসে যে দ এর উচ্চারণ স্থানটা কোথায়, দ এর উচ্চারণ স্থানটা কোথায়? আচ্ছা, দ এর উচ্চারণ স্থানটা কোথায়? দন্ত। কিন্তু আপনি এটা কিভাবে বের করবেন? আপনাকে আগে অবশ্যই বর্গ জানতে হবে, অর্থাৎ ক চ ট ত প। এখন দেখেন তো, ক চ ট ত পর ভিতরে তর অন্তর্ভুক্ত কিনা, তর 3 নাম্বারটা দ কিনা। তার মানে আপনার যদি এই ক চ ট ত প এগুলো যদি মনে থাকে, তখন আপনার কিন্তু নাম অর্থাৎ এগুলোর বংশ নাম কিন্তু, স্থানের নাম কিন্তু আপনাকে অবশ্যই তখন জানা হয়ে যাবে। যদি আপনার কোশ্চেন আসে ঝ, এটা এটার বায়ু প্রবাহ কোন বায়ু প্রবাহের অন্তর্ভুক্ত? ঝ, এটা কি অল্প প্রাণ নাকি মহাপ্রাণ? অবশ্যই আপনি এই বর্গ যদি বের করতে পারেন, তার মানে আপনি কিন্তু এটা বের করতে পারবেন। সুতরাং ঝ হচ্ছে মহাপ্রাণ, ঘোষ মহাপ্রাণ হিসেবে ব্যবহৃত হয়, এবং এর উচ্চারণের স্থানটা হচ্ছে তালব্য। যদি বলা হয় ছ, ছ এর ছ এটা কোন ছ এটা হচ্ছে কোন কম্পনজাত ধ্বনি? ছ হচ্ছে তাহলে নিশ্চয়ই অঘোষ, কারণ চ ছ প্রথম 2টা হচ্ছে অঘোষ হবে আর শেষ 3টা হচ্ছে ঘোষ হবে। তাহলে ছর কম্পনটা হচ্ছে অঘোষ কম্পন, এবং এটা হচ্ছে মহাপ্রাণ, এবং এটার উচ্চারণের স্থান হচ্ছে তালব্য। সুতরাং এইগুলো যদি আমরা এইভাবে মনে রাখার চেষ্টা করি, আমরা কিন্তু খুব সহজেই পেরে যাব ইনশাল্লাহ। তো ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, অনেক দুঃখিত এত সময় সাথে থাকার জন্য। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। আগামী ক্লাসে আমরা এর অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।